আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি উজালা পেইন্ট সংবাদ শিরোনাম। নতুন নির্বাচন কমিশনের শপথ 15 ফেব্রুয়ারি। সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের অঙ্গীকার নতুন সিইসি নুরুল হুদার। সকল দলের সহযোগিতা কামনা। নতুন কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেবে বিএনপি। আশা ওবায়দুল কাদেরের। জনতার মঞ্চের নেতা ছিলেন নতুন সিইসি, বলেছেন শামসুজ্জামান দুদু। সন্তুষ্ট জাতীয় পার্টি। গাইবান্ধায় সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় এসপি সহ সেখানে মোতায়েন সকল পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের। 29 মার্চ পরবর্তী আদেশ। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণার পর থেকে অস্থির শেয়ার বাজার। সূচক ও লেনদেন দুটোই নিম্নমুখী, তবে মুদ্রানীতিতে নেতিবাচক কিছু দেখছেন না বিশ্লেষকরা। দেখছিলেন উজালা পেইন্ট সংবাদ শিরোনাম। কল্পনার রাজ্যে এবারে বিস্তারিত। আগামী 15 ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন শপথ নেবে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল 3টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অপর 4 নির্বাচন কমিশনারকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ সহ 3 নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে বুধবার 8 ফেব্রুয়ারি। তবে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজের দায়িত্বের মেয়াদ শেষ হবে 14 ফেব্রুয়ারি। শপথ শেষে নতুন নির্বাচন কমিশন একই দিনে দায়িত্ব বুঝে নেবে। সংবিধান মেনে নিরপেক্ষভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। কমিশনের কাছে সব রাজনৈতিক দলই সমান উল্লেখ করে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। অপর নির্বাচন কমিশনারও সব দলকে আস্থায় এনে নির্বাচন করার বিষয়ে আশা প্রকাশ করেছেন। সোমবার বিকেলে নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির নাম প্রস্তাবের পরই রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব নুরুল হুদার নাম চূড়ান্ত করেন। মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ নুরুল হুদা বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক, সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। কর্মজীবনে বেশ কয়েকবারই রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। নতুন এই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন বলেই প্রথম প্রতিক্রিয়ায় জানালেন নতুন সিইসি। অত্যন্ত নিরপেক্ষভাবে সাংবিধানিক বিধি বাধ্যকতার মধ্যে যেগুলো আছে সেগুলো এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে। নির্বাচন কমিশন তো কারো প্রেশারের অধীনে কাজ করবে না, সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে। নিরপেক্ষতার যে কতখানি নিরপেক্ষতা দেখাতে পারে সেটা হলো তার যে বড় কথা, সেটা দেখানো সম্ভব হয়, দেখাতে পারবো আশা করি। এখনকার বিরোধী দল যারা আছেন তাদের কি প্রতিক্রিয়া, তারা কিভাবে কি বলেন সেটার উপর নির্ভর করে আমাদের কোর্স অফ অ্যাকশন। এখন তো বলা যাবে না সেটা যে তারা কি ভাবেন, কিভাবে তারা চিন্তা করেন। আমি তো আশা করি তারা কোঅপারেটিভ হবেন। বিএনপি সরকারের সময় বেশ কিছুদিন ওএসডি থাকার পর 2006-এ সচিব হিসেবেই অবসরে যান। তবে নতুন দায়িত্বে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন তিনি। সে ব্যাপারে আমার কোনো তাদের কারোর প্রতি কোনো অনীহাও নেই, তাদের প্রতি কোনো ক্ষোভও নেই। এখন দায়িত্ব সেটা হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে রাজনৈতিক দলের। তারা এখন কী জন্য করেছে না করেছে সেটা তো অনেক কথা, সেগুলো তো আমি অনেকই জানি না কেন করা হলো। তাতে কিছু অসুবিধা নেই, তাতে আমার কোনো ক্ষোভও নেই, কারণ রাগও নেই, আর তাদের প্রতি কোনো অনীহাও নেই। এটা আমি দেখবো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির বিষয় না, বিষয়টা হলো সব রাজনৈতিক দল। সোমবার রাতে মন্ত্রিপরিষদ ঘোষিত অপর 4 কমিশনারের মধ্যে প্রথমবারের মতো নারী নির্বাচন কমিশনার হচ্ছেন বেগম কবিতা খানম। রাজশাহী থেকে অবসরে যাওয়া সাবেক জেলা ও দায়রা জজ অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজনৈতিক দল ও জনগণের আস্থা অর্জনে কাজ করার প্রত্যয় জানিয়েছেন। সবার অংশগ্রহণে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া, তাহলে হয়তো এই নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়ায় গঠন করা হয়েছে সেটা সার্থক হবে বলে মনে করি এবং আমরা এ ধরনের একটা নির্বাচনী উপহার দিতে চাই। আরেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলামও অঙ্গীকার করেছেন নির্বাচন কমিশনের সাচিবিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দায়িত্ব পালনের। আসলে আস্থাহীনতার কারণগুলো কি আইডেন্টিফাই দোজ, আমাকে ভিতরে একেবারে শিকড়ে প্রবেশ করে আমাকে জানতে হবে কারণগুলো জানার পরে হতেছে আমি করতে পারবো, আমরা ওটার সমাধান খোঁজার চেষ্টা করব। বুধবার মেয়াদ শেষ হচ্ছে কাজী রকিবউদ্দিন কমিশনের। বৃহস্পতিবার শপথ নিয়ে নতুন দায়িত্ব বুঝে নেবেন KM নুরুল হুদা কমিশন।
শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করেছেন বিদায়ী নির্বাচন কমিশনের সদস্যরা। বেলা 3:30টায় বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে অপর চেয়ার কমিশনার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে গত 5 বছরে তাদের কাজের বিষয়ে উল্লেখ করেন সিইসি। 8 ফেব্রুয়ারি বিদায়ী সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলীকে বিদায় নিতে হবে। তারা 2012 সালে 9 ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছিলেন, তাই 2017 সালে 8 ফেব্রুয়ারি 5 বছর মেয়াদ পূর্ণ করবেন। সার্চ কমিটির সংক্ষিপ্ত তালিকার সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে নতুন কমিশন গঠনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনের সংশয় কাটবে না বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। শুধু সরকারি কর্মকর্তাদের নিয়ে গঠিত নতুন কমিশন যথাযথভাবে প্রতিনিধিত্বশীল হয়নি বলেও মনে করছেন বিশিষ্ট নাগরিকেরা। গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ নির্বাচন, আর সুষ্ঠু নির্বাচনের অপরিহার্য পূর্বশর্ত দক্ষ ও নির্ভরযোগ্য নির্বাচন কমিশন। তাই নতুন নির্বাচন কমিশন নিয়ে আগ্রহ ছিল অনেকেরই। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসুদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান মনে করেন, 2014 সালের জাতীয় নির্বাচন নিয়ে নানা রকম বিতর্ক থাকায় আগামী জাতীয় নির্বাচনকে সংশয়মুক্ত করতে নির্ভরযোগ্য ব্যক্তিদের নিয়েই নির্বাচন কমিশন গঠন জরুরি ছিল। আদতে তা হয়নি। এখানে যে নামগুলি সর্বশেষ 20 জনের নামও যেটা এসেছিল, এমন সব মানুষরা এখানে ছিলেন যে মানুষদের দিলে পরে একটা সাধারণভাবে প্রাথমিকভাবে একটা আস্থার পরিবেশ তৈরি হতো। যেহেতু সেটা হয়নি, ফলে মানুষের মধ্যে প্রশ্ন এটা আসাটা স্বাভাবিক। এবং যেহেতু অতীতে একটা আস্থাহীনতার সংকট ছিল, আর বর্তমানে যেহেতু সেই আস্থা দূর করার কোনো ব্যবস্থা গৃহীত হলো না, ফলে সেটা এই সংকট আরও বহুগুণ বাড়বে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান জানান, নতুন কমিশন তাকে আশাহত করেছে। চেয়েছিলেন আরও প্রতিনিধিত্বশীল একটা নির্বাচন কমিশন। আমি ব্যক্তিগতভাবে এই বর্তমান নির্বাচন কমিশন যারা নতুন গঠন করা হলো কাউকে চিনি না, তাদের কার সঙ্গে পরিচয় নামও কোনো শুনি নেই। এখানে যা হয়েছে যে 5 জন সবাই সরকারের দায়িত্বে নিয়োজিত ছিল। আমরা চাচ্ছিলাম এখানে সিভিল সোসাইটির পার্টিসিপেশন, যেমন দেখতে পেলাম তোফায়েল সাহেবের নাম ছিল, এই ধরনের চাচ্ছিলাম। নতুন কমিশনের কেউ কেউ অতীতে বর্তমান ক্ষমতাসীন দলের আনুকূল্য পেয়েছিলেন বলে খবর বেরিয়েছে। তাই নিজেদের নিরপেক্ষতা প্রমাণের জন্য নির্বাচন কমিশনকে দ্বিগুণ স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হয় বলে মত দেন বিশ্লেষকরা। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন নির্বাচন কমিশনের অধীনেই বিএনপি আগামী নির্বাচনে আসবে, এতে কোনো সন্দেহ নেই। বিএনপির তালিকা অনুযায়ী পুরো কমিশন গঠন করা হলেও তাদের অভিযোগ শেষ হবে না বলেও মন্তব্য করেন তিনি। সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে KM নুরুল হুদার নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এর প্রতিক্রিয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতির গঠিত নতুন নির্বাচন কমিশনের প্রতি পুরো আস্থা রয়েছে আওয়ামী লীগের। এজন্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান তিনি। রাজধানীতে আয়োজিত দুদিনের NSU সিভিল ফেস্টের সমাপনীতে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে আসবে। আমি এ ব্যাপারে আমার সংশয়ের কোনো অবকাশ নেই। গতবারের ভুলের পুনরাবৃত্তি এবার যদি করে, তাহলে বিএনপি আরও কতটা সংকুচিত হবে, এটা তাদের মধ্যে যাদের বুদ্ধিশুদ্ধি আছে, ভীষণ আছে বা একটু দূরদৃষ্টি আছে, তারা ভালো করেই যাবেন। নতুন কমিশন নিয়ে বিএনপি নেতাদের করা মন্তব্যের জবাবও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সার্চ কমিটিতে 5টি নাম আমরা দিয়েছি, 5টি নাম বিএনপি দিয়েছে। এখন বিএনপিরও একজনকে নেওয়া হয়েছে, আওয়ামী লীগেরও একজনকে নেওয়া হয়েছে। এখন বিএনপি কেন হতাশ, কেন ক্ষোভ, আমি তো জানি না। প্রধান নির্বাচন কমিশনারকে বিএনপি কি বলছে? জনতার মঞ্চের সংগঠন। তা আমি জানতে চাই বিএনপির কাছে, তাহলে কি তারা জনতার বিরুদ্ধে? বিএনপির পুরনো একটা অভ্যাস আছে যে আমি সালিশ মানি, তাল গাছটা আমার হতে। এখন তাদের একজন, আমাদের একজন, পুরো লিস্টটা ধরিয়ে দিল, দেখতেন বিএনপি বলতো মানি না, মানব না। একই মন্তব্য করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও। আমরা চাই যে জাতির প্রত্যাশা একটি আগামীতে সব নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য, সেটাই নির্বাচন কমিশন পালন করবেন।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবার কমিশনকে সহযোগিতা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে জনতার মঞ্চের নেতা বললেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নবগঠিত কমিশন শোভনীয় নাকি গ্রহণযোগ্য তা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে নির্বাচনকালীন সহায়ক সরকার কেমন হবে তার উপরই সবকিছু নির্ভর করছে বলে মনে করেন বিএনপির এই নেতা। আজকে পার্টি বলবে যে 20 দলের সামগ্রিকভাবে নানানভাবে নানান জায়গায় আলোচনা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের যাদেরকে সহযোগী করা হয়েছে সেটি খুব শোভনীয় এবং গ্রহণযোগ্য এটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। আগামী দিনে তারা যখন দায়িত্ব নেবেন এবং তাদের ব্যাপারগুলো বিস্তারিত বলা যাবে। শোনা যাচ্ছে যে চিফ ইলেকশন কমিশনার যিনি হয়েছেন তিনি অতীতে জনতার মঞ্চের একজন নেতা ছিলেন। এখানে যত নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন আর তা যতই খারাপ বা ভালো হোক না কেন তারা তখনই সঠিক দায়িত্ব পালন করতে পারবেন যখন একটি নির্বাচনকালীন সময়ে দলীয় সরকার না একটি সহায়ক সরকার বা নির্বাচন উপযোগী একটি সরকার দায়িত্ব পালন করবেন। নবগঠিত নির্বাচন কমিশনকে সন্তোষজনক বলে উল্লেখ করেছে জাতীয় পার্টি। বিদায়ী নির্বাচন কমিশনে নানা ত্রুটি উল্লেখ করে নতুন নির্বাচন কমিশনে সেসবের পুনরাবৃত্তি হবে না বলেও আশা করছে দলটি। দুপুরে রাজধানী বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সিনিয়র নেতারা। এ সময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, উপযুক্ত লোকদের নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই প্রক্রিয়া ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে নতুন নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করবে বলে আশা করেন দলের কো-চেয়ারম্যান GM কাদের। 2071 কোটি 80 লাখ টাকা ব্যয়ে 8 প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার শেরেবাংলায় নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আহমদ মোস্তফা কামাল এই তথ্য জানান। তিনি জানান, একনেক সভায় অনুমোদন দেয়া 8 প্রকল্প বাস্তবায়নে 2071 কোটি 80 লাখ টাকা ব্যয় করা হবে। সরকারি অর্থায়নে পুরোটা ব্যয় করা হবে। একই সঙ্গে পরিকল্পনা মন্ত্রী জানান, ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে মুদ্রানীতি বেড়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ সুপার সহ দায়িত্ব পালন করা সকল পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে 4 সপ্তাহের সময় দেওয়া হয়েছে। 29 মার্চ এ বিষয়ে পরবর্তী আদেশ দেওয়া হবে বলে জানিয়েছে আদালত। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত কিনা বা কারা জড়িত সে বিষয়ে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহর দেয়া তদন্ত প্রতিবেদনের উপর শুনানি হয় মঙ্গলবার। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ বিচারিক তদন্ত কমিটিকে সহযোগিতা না করায় গাইবান্ধার পুলিশ সুপারকে প্রত্যাহারের নির্দেশ দেন। ওইখানের যে পুলিশ সুপার আশরাফুল ইসলামকে প্রত্যাহার করার জন্য আইজিপিকে মিনিস্ট্রি অফ হোমকে নির্দেশ দিয়েছে। ওই দিন যারা ওই চামগাড়ি এলাকায় ডিউটিতে ছিলেন তাদেরকে ডিটেক্ট করে, যে তালিকা থেকে ডিটেক্ট করে তাদেরকে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিআইজি রেঞ্জ রংপুরকে, অপরদিকে আইজিপিকে নির্দেশ দিয়েছে। যারা ওইখানে ছিলেন ওই দিন সবাইকে প্রত্যাহার করার জন্য বলছেন, যেহেতু ইতিমধ্যে পুলিশের মাধ্যমে একটি উচ্চ পর্যায়ে তদন্ত হচ্ছে, সেই তদন্তের স্বার্থে ওদের সবাইকে প্রত্যাহার করতে বলছেন। এবং একই সাথে যে এসপি যেইভাবে উনি চিঠিটা লিখেছেন আদালতের কাছে মনে হয়েছে উনি সহযোগিতা করছেন না তদন্তে, ওনার সহযোগিতামূলক মনোভাব মানন না হওয়ার কারণে তাকে প্রত্যাহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো কতটুকু পালন করা হলো তাও জানাতে বলেছে আদালত। বলছেন যে এই যে আজকে যে ওনারা আদেশগুলো দিয়েছেন সেগুলো প্রতিপালন করার জন্য 4 সপ্তাহ সময় দিয়েছেন। আগামী 9 মার্চ এটা আবার যথারীতি কোর্ট উপস্থাপন হবে প্রয়োজনীয় আদেশ প্রদানের জন্য। 2016 সালের 6 নভেম্বর রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক কর্মচারীদের সাথে সাঁওতালদের সংঘর্ষ হয়। সে সময় সাঁওতালপল্লীতে আগুন লাগানোর ঘটনা ঘটে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণার পর থেকেই খানিকটা অস্থির হয়ে পড়েছে শেয়ার বাজার। সূচক ও লেনদেন
দুই এখন নিম্নমুখী। যদিও শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলবে এমন কিছু ঘোষিত মুদ্রানীতিতে দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে ক্ষুদ্র পুঁজির বিনিয়োগকারীরা সহজেই আতঙ্কিত হয় বলেই বড় বিনিয়োগকারীরা কম দামে শেয়ার কেনার সুযোগ পায়। 2010 সালের পর বেশ লম্বা সময় নিয়ে শেয়ারবাজার এখন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। গত এক মাস দেশে 2 স্টক এক্সচেঞ্জে সূচক কিংবা লেনদেনে তাই স্পষ্ট হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় গত 24 জানুয়ারি সূচক দরায় 5708 পয়েন্ট, যা গত কয়েক বছরের মধ্যেও সর্বোচ্চ। কিন্তু গত 29 জানুয়ারি চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণার পর থেকে শেয়ারবাজার নিম্নমুখী হয়। গত কয়েক কার্যদিবসে ডিএসসি সূচক হারিয়েছে প্রায় 350 পয়েন্ট। এই সময়ে বাজার কলাপস করবে এটা মনে করার বা এইরকম ভয় পাওয়ার কোনো কারণ ছিল না, এবং এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে যখন শেয়ার ছেড়ে দিচ্ছে, সেটা বড় বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে কম দামে শেয়ার কেনার সুযোগ করে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক যখন মুদ্রানীতিটা ঘোষণা করে, গভর্নর সাহেব কথা একটা উল্লেখ করেছে, সাবসিডিয়ারি কোম্পানিগুলো এক্সপোজার লিমিট অতিক্রম করছে কিনা এটা তারা স্ট্রংলি মনিটর করবে। এটা যদিও তাদের দৈনন্দিন কাজ, এটা আমরা বারবার বলছি যে একটা রুটিন ওয়ার্ক, এটা তারা টিভিতে এভাবে ফলো করে প্রচার করার কোনো দরকার ছিল না। মার্কেট পি যত কম শেয়ার বাজারের বিনিয়োগকে তত আকর্ষণীয় মনে করা হয়। এমন প্রেক্ষাপটে গত 10 বছরে ডিএসসিতে গড় মার্কেট পি অনুপাত যেখানে 18.5, সেখানে বর্তমানে মার্কেট পি 15.7% মতো। সে বিচারেও শেয়ার বাজার এখন বেশ সম্ভাবনাময় বলছেন বিশ্লেষকরা। বর্তমানে এই প্রাইস আর্নিং রেশিও কিন্তু 15.4, ফলে আমাদের এই 10 বছরের গড় থেকেও আমাদের এই মার্কেটের পি রেশিও সিগনিফিক্যান্টলি কম। বিনিয়োগকারীরা যেন এই সব ক্ষেত্রে প্যানিক না হন, কারণ বাজারে দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় নাই, অথবা কোনো কারণে দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি বা ইন্ডাস্ট্রিগুলো ক্ষতিও হয় নাই। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি। দুদকের দুর্নীতির মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন গৃহায়ণ মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ। ভিড় বাড়ছে অমর 21শে বই মেলায়। মেলার আয়োজনে খুশি বইপ্রেমীরা। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ। দুর্নীতি দমন কমিশনের করা দুর্নীতির মামলায় আত্মসমর্পণের পর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে জামিন দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। সকালে মন্ত্রী চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন 2000 সালে মন্ত্রী থাকাকালে নগরীর আগ্রাবাদে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের 1,69,00,000 টাকার 5টি প্লট প্রয়াত সাবেক এমপি রফিকুল আনোয়ার ও তার ভাই ফখরুল আনোয়ারের নামে বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে এই দুইজন বরাদ্দকৃত 5টি প্লট 4,61,00,000 টাকা দিয়ে বিক্রি করে দেন। এই ঘটনায় 2007 সালের 22 নভেম্বর দুদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, রফিকুল আনোয়ার ও ফখরুল আনোয়ারের বিরুদ্ধে মামলা করে। 2008 সালে 30 জুলাই দুদক এই মামলার অভিযোগপত্র জমা দেয়। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা আলী আকবরকে ঘুষের টাকা সহ হাতে নাতে আটক করেছে দুদক। দুপুরে নগরীর বহদ্দারহাটে সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল 2-এর কার্যালয়ে জামাল উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে 20,000 টাকা ঘুষ নেওয়ার সময় আটক করা হয়। এদিকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সবাই মিলে চেষ্টা করলে দুর্নীতি অনেকাংশে কমে আসবে। মঙ্গলবার সিডাপ মিলনায়তনে আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল ও বাস্তবায়ন এবং দুর্নীতি প্রতিরোধে এনজিওদের ভূমিকা বিষয়ক এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান একথা বলেন। তিনি বলেন, সবাইকে যার যার জায়গা থেকে দুর্নীতির বিষয়টি বলতে হবে, প্রতিষ্ঠান হিসেবে দুদক সাথে থাকবে। ইকবাল মাহমুদ আরও বলেন, দুদকের অভিযানে দুর্নীতি অনেকটা কমে এসেছে, এটা আরও কমবে উল্লেখ করে বলেন, যারা অভিযোগ করেন এসব অভিযোগকারীদের অনেকেরই সত্যতা থাকে না। দুদককে আইনের মধ্য থেকেই কাজ করতে হয়। সবাইকে সাহসী হয়ে দুর্নীতির বিরুদ্ধে বলার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেছেন, দুদক চেষ্টা চালিয়ে যাবে, দ্রুত সব সমস্যার সমাধান সম্ভব হবে না, সময় দিতে হবে। যে আদর্শের কারণে গ্রেফতার হয়ে জেল খেটেছেন, সেই আদর্শেই এখনও অটুট ও অবিচল রয়েছেন বলেছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। দীর্ঘ 4 বছর পর কারাগার থেকে বের হওয়ায় আরও প্রায় 2.5 মাস পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন
মাহমুদুর রহমান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংবিধান লঙ্ঘন করে সরকার তার সমস্ত মৌলিক অধিকার হরণ করে বিনা বিচারে কারাগারে আটকে রাখে। এই মুহূর্তে তিনি নিজেকে বাংলাদেশের সবচেয়ে অধিকারহীন মানুষ বলে দাবি করেন। মাহমুদুর রহমান বলেন, তিনি খুবই অসুস্থ, কিন্তু চিকিৎসার জন্য কেবল যুক্তরাজ্যে যাওয়ায় হাইকোর্টের অনুমতি রয়েছে। দেশটি তার ভিসা না দেয়ায় বাংলাদেশেই চিকিৎসা নেওয়ার কথা জানান তিনি। যে আদর্শ বুকে নিয়ে আমি গ্রেফতার হয়েছিলাম 4 বছর আগে, আমি এখনো সেই আদর্শে অটল আছি। সেই আদর্শের জন্য লড়াই করার হাতিয়ার আমার কাছে নাই, কারণ আমার পত্রিকা প্রেস এখনো পুলিশের অবৈধ দখলদারিত্বে। আমি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, মানে আজ থেকে মাত্র 5 দিন আগে, আমি নিম্ন আদালতে একটা মামলা করেছি। মামলায় আমি বাদী। ভিড় বাড়তে শুরু করেছে অমর একুশে বইমেলায়। মেলা চত্বরে নবীন প্রবীণ লেখক, বইপ্রেমী মানুষদের পদভারে মুখর হয়ে উঠতে শুরু করেছে। মেলার আয়োজন নিয়ে খুশি আগত বইপ্রেমীরা। বই বেচাকেনা বাড়ছে বলে জানলেন প্রকাশকরা। দিন যতই গড়াচ্ছে ততই বই মেলায় ভিড় বাড়ছে। ভিড়ের সাথে সাথে মেলায় নতুন বইয়েরও আগমন ঘটছে প্রতিদিন। আর তাই তো একের পর এক চলছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন। নতুন পুরাতন লেখকরা তাদের নিজ নিজ বই নিয়ে হাজির হচ্ছেন। সমকালীন এই ঘটনাগুলোকে আমি এই কবিতাতে রূপান্তর করে পাঠকদের জন্য উপস্থাপন করেছি। পাঠকরা বিখ্যাত রাইটারদের সাথে সাথে আমাদের নতুন রাইটারদের লেখা পড়ে আমাদেরকে উৎসাহিত করবে। এটি আমার ষষ্ঠ বই, সুবর্ণ নামের সাহসী ছেলেটি, মুক্তিযুদ্ধ ভিত্তিক কিশোর উপন্যাস। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধের পাশাপাশি এবারে মেলায় বেশ কয়েকটি ভ্রমণ কাহিনীর বইও বের হয়েছে। এসব বই নিয়ে উচ্ছ্বসিত বিক্রেতারা। আমি খুব আনন্দিত যে জীবনের ঘ্রাণ পাই বইমেলায়। ভ্রমণ কাহিনীর মধ্যে আমাদের একটা বই আসছে আর কি, ইমরুল কায়েদের ওই আনলাকি 13 নামে একটা বই আসছে। এটা বাজারে আসছে কয়েকদিন হয়, এটা বিক্রি হইতেছে। পুরনো বইয়ের পাশাপাশি নতুন বইয়ের প্রতিও আগ্রহী হয়ে উঠছেন বইপ্রেমীরা। আর তাই তো তারা ছুটছেন এক স্টল থেকে আরেক স্টলে। বিজ্ঞান মানুষ মনোভাব থেকে এই বইটা কেনা, দেখি এর থেকে কি আসা যায়। নতুন বই দেখতে আসছি, যেটা ভালো লাগবে নিব। সমরেশ মজুমদারের কিছু বই আমি খুঁজছিলাম, কারণ এটা আমার অনেক পছন্দ হয়, ওনার বইগুলো আমার ভালো লাগে আর কি। মঙ্গলবার 120টি নতুন বই মেলায় এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আবারও সিবিসি টেল সংবাদ বিরতি। মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ পুনর্বহালে মার্কিন বিচার মন্ত্রণালয়ের আপিল। জয় দিয়ে নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্ব শুরু। বাংলাদেশের মেয়েদের পাপুয়া নিউগিনিকে হারিয়েছে 118 রানে। আবারও আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সাতটি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ পুনর্বহালের পক্ষে এবারে আপিল করেছে মার্কিন বিচার মন্ত্রণালয়। এই ইস্যুতে শুনানি হবে আজ। এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞার পর আপিলও খারিজ হয়ে যাওয়ায় এই পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। নির্বাহী আদেশের সপক্ষে 15 পৃষ্ঠার আবেদন করেছে ট্রাম্পের বিচার মন্ত্রণালয়। ওই আদেশ কার্যকরে আইন লঙ্ঘন বা দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে না বলেও আশ্বস্ত করা হয়েছে। বলা হয়, মূলত দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসবাদের গুরুতর অভিযোগ থাকায় ইরাক, ইরান, সিরিয়া সহ 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর পেছনে মুসলিম বিদ্বেষী মনোভাব নেই বলেও দাবি করা হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে বক্তৃতার সুযোগ দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন সেখানকার পার্লামেন্টের স্পিকার জন বারকাউ। তার দাবি, জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার যোগ্যতা নেই ট্রাম্পের। তাছাড়া ঐতিহ্যগতভাবে বর্ণবাদ ও যৌনতার বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টের অবস্থান থাকায় ট্রাম্পকে সেখানে আমন্ত্রণ জানানো উচিত নয় বলেও মনে করেন স্পিকার বারকাউ। সংবাদ শেষ করছি। উজালা পেন সংবাদ শিরোনামগুলো আরো
নতুন নির্বাচন কমিশনের শপথ 15 ফেব্রুয়ারি সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের অঙ্গীকার নতুন সিইসি নুরুল হুদার, সকল দলের সহযোগিতা কামনা। নতুন কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেবে বিএনপি, আশা ওবায়দুল কাদেরের জনতার মঞ্চের নেতা ছিলেন নতুন সিইসি, বলেছেন শামসুজ্জামান দুদু, সন্তুষ্ট জাতীয় পার্টি। গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় এসপি সহ সেখানে মোতায়েন সকল পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের, 29 মার্চ পরবর্তী আদেশ। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণার পর থেকে অস্থির শেয়ার বাজার, সূচক ও লেনদেন দুটোই নিম্নমুখী, তবে মুদ্রানীতিতে নেতিবাচক কিছু দেখছেন না বিশ্লেষকরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ থাকছে রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, এছাড়াও দেশ ও দেশের বাইরের সবচেয়ে সংবাদ সবার আগে জানতে যে কোনো সময় আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক অথবা এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 নম্বরে। ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকার।